সো এটা হচ্ছে ফার্স্ট থেকে শুরু করছি, সবকিছুই দেখাচ্ছি। একটু মনোযোগ দিন, বোঝার চেষ্টা করেন। যারা একদম শুরুতে আমার ক্লাসগুলোতে ছিলেন, আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে যে কোনো একটা বাক্য ইংরেজিতে তৈরি করতে গেলে আমাদের কমন একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল, উই নিড আ সাবজেক্ট, অ্যান্ড ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় আমাদেরকে নাউন অথবা প্রোনাউন ইউজ করতে হবে, বসাতে হবে। এই সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসবে। ভার্বের পরে থাকে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই এক্সটেনশন এর জায়গাটাতে আমি কি বলছিলাম, যে আমাদের অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা হয়। অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস, এই যে স্ট্রাকচারটা লিখলাম, এই স্ট্রাকচারটাকে ফলো করে, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সমস্ত সেন্টেন্স বা সমস্ত বাক্যগুলো তৈরি হয়। আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। যারা বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করছেন, যারা কথা বলতে গেলে, লিখতে গেলে টেন্স, প্যাসিভ, প্যাসিভের উপর প্রচুর সেন্টেন্স তৈরি করেছি, অনেক অনেক অনেক, প্রায় 230টা শুধুমাত্র সিম্পল বাক্য প্লাস কোশ্চেন অ্যান্সার প্যাসিভ রিলেটেড প্র্যাকটিক্যাল বাক্য তৈরি করেছি, যেগুলো আপনাদের এক্সারসাইজ দিব, আপনাদের প্র্যাকটিস করাবো। এগুলো ছাড়াও কনভারসেশনে আছে আর অনেকগুলো। তো এই প্র্যাকটিসটা, এই কনভারসেশনটা, এগুলো সলভ করতে হবে আপনাদেরকে। তো আগে বেসিক বিষয়গুলো দেখিয়ে দেই। যেটা বলছি, যে এই স্ট্রাকচারটাকে মেনটেন করে আমরা ইংলিশে যে কোনো সেন্টেন্স বা যে কোনো বাক্য তৈরি করে থাকি। এক নাম্বার কথা। দুই নাম্বার বিষয় হচ্ছে যে সাবজেক্ট বলতে আমরা কি বলি, যে নাউন অথবা প্রোনাউন, কোনো কিছুর নাম অথবা সর্বনাম, এগুলো আমরা চিনি, যে আই অথবা উই অথবা ইউ অথবা হি অথবা শি অথবা আপনার দে অথবা রহিম অথবা করিম। অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয় ইংলিশে, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে। একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হতে পারে এগুলোই, আমি, তুমি, আমরা, সে, তারা, রহিম, করিম। এই সাবজেক্টের পরেই ভার্ব বসবে, যেটা বাংলা সেন্টেন্সে হয় না। বাংলা বাক্যে ভার্বটা শেষে থাকে, লাস্টে থাকে। ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। যখন আপনি ইংলিশে স্পিকিং করতেও যাবেন, প্রেজেন্টেশন দিবেন, আপনি ভার্বটা কোথায় বসাবেন? শেষে। ওই ভার্বটা বসাবেন সাবজেক্টের পরে। এবং সাবজেক্টের পরে ভার্বটা বসালে শুধু হবে না, আমাকে কারেক্ট ফর্ম মেনটেন করে বসাতে হবে, টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে আমাকে সেটা বসাতে হয়। ভার্ব বলতে আমরা কি বুঝি, যে করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, যাওয়া। অর্থাৎ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। আর উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্সেস। ফর দ্যাট রিজন ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস। সো এই এগুলো আমি দেখিয়েছিলাম আপনাদের। মনে করেন ইট, ইট মানে কি? খাওয়া। আমি যদি বলি প্লে, প্লে মানে খেলা। আমি যদি বলি ডু, ডু মানে করা। এখানে আমি যদি লিখি ড্রাইভ, হি ড্রাইভস, সে গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। সি ড্র মানে আঁকা। এইভাবে প্রতিটা বাক্যে সাবজেক্টের পরেই কিন্তু আমাদের ভার্ব বসে। এই ভার্ব বসানোর পরে একটা বাক্যকে কমপ্লিট করার জন্য আমাকে এক্সটেনশন, যেটা অবজেক্ট বলবো না, আমরা এক্সটেনশন বলবো, কারণ ওই জায়গাটাতে কখনো অবজেক্ট হয়, কখনো কমপ্লিমেন্ট হয়, কখনো অ্যাডভার্বিয়াল হয়। তো ওইটা, ওইটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে আপনি যদি সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি ইউজ করতে পারেন, তাহলে অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে। সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আমি খাই, কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি, কি খেলি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দ্যাট ইজ অলসো কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু দ্য ওয়ার্ক, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। ওকে। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এগুলো হচ্ছে আমাদের মেইন বাক্য বা কমপ্লিট সেন্টেন্স। এখন এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, এই যে বাক্যগুলো আমি তৈরি করলাম, এই বাক্যগুলো আমি যদি টেন্সের দিকে ফলো করি, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স, কারণ সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, এই ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি যে প্রত্যেকটা ভার্বের
ফর্ম থাকে, তিনটা ফর্ম আমরা সচরাচর জানি বা দেওয়া থাকে আমাদের গ্রামাটিক্যাল বইগুলোতে, বাট একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। এবং এই ভার্বের ফর্মগুলোকে মেনটেন করে আমাদের টেন্স অনুসারে কথার বা সময়ের পরিবর্তন করতে হয়। এখন আহ ভার্বের ফর্মের জায়গাটাতে আমি পরে আসছি, তার আগে একটা কথা আমি বলছিলাম, আমরা যারা এরকম ছোট ছোট সেন্টেন্স করে থেমে যাই, একটা সেন্টেন্সকে লং করতে পারি না, বড় করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, সেইটা কিভাবে নিয়ে আসি বা সেটা আনার ওয়েটা কি? সেটা নেওয়ার ওয়েটা হচ্ছে এই যে এক্সটেনশনে যে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল আছে, এখানে অবজেক্ট বলতে আমরা বোঝাই কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে, আবারও বলছি এই যে ভার্ব, এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আমি খাই, কি খাই? ভাত। কি খেলি? ফুটবল। কি করি? কাজ। কি চালাই? গাড়ি। তাহলে এইগুলো হচ্ছে সবই অবজেক্ট। কিন্তু দেখো, কি যায়? স্কুল হয়, কি এর সাথে স্কুল মিলবে না। কোথায় যায় বললে হতে পারে যে তারা স্কুলে যায়। অর্থাৎ সব জায়গায় যে অবজেক্ট থাকবে বিষয়টা এরকম না। এই কমপ্লিমেন্ট জিনিসটার অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে একটা বাক্যের সাবজেক্টে যে থাকবে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকবে, তাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন, STUDENT, সে একজন ছাত্র। মানে যে হি, সেই ছাত্র। অর্থাৎ যে লোকটা হি, সেই লোকটাই ছাত্র। অর্থাৎ সাবজেক্টে যে থাকে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকে। শি ইজ হ্যাপি, যে শি সেই হ্যাপি। দে আর ফার্মার, যারা দে তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে। অর্থাৎ এই সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে একটা সেতু তৈরি করে, এটাকে লিঙ্ক তৈরি করে, লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বি ভার্ব মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে সেগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কোনো বাক্যে যদি অ্যাম, ইজ, আর, ইভেন কিছু মেইন ভার্বও থাকতে পারে, যে ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। রিপ্লেস করলে তার অর্থ বা মিনিং এর পরিবর্তন হয় না। রেকর্ডেড ক্লাস দেখবেন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বারবার শুনবেন। আপনারা এগুলো দেখেন না, শোনেন না, এর আগেও এটা করেছেন, এই জন্যই কিন্তু পারেন না। আমি সব বিষয়ে আলোচনা করেছি। ইংরেজি শেখার জন্য আহামরি 40, 50, 60, 100টা ক্লাস করা লাগে না। মাত্র 10 থেকে 15টা ক্লাস যদি জিস্ট বিষয়টা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, লিখতে পারবেন। জাস্ট প্র্যাকটিস দরকার। তো সেইটুকু আগে আমাকে জানতে হবে, সেইটুকু আগে শিখতে হবে। আমি যদি বলি যে হি ওয়াজ আ ইউটিউবার, ইউটিউবার এর বাংলা অর্থ হচ্ছে সে একজন ইউটিউবার ছিল। এই ওয়াজের পরিবর্তে আহ, এই দেখেন, আপনি যদি বলেন হি বিকেম আ ইউটিউবার, এর মানে কিন্তু সে একজন ইউটিউবার হয়েছিল। মিনিং এর কিন্তু এইভাবে কোনো চেঞ্জ হয় না। সো বিকেম এর পরিবর্তে যদি অজ বসান, অর্থের পরিবর্তন হবে না। অজের পরিবর্তে যদি বিকেম বসান, পরিবর্তন হবে না। তো কিছু কিছু প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে, যে ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, যে ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। এ তো মানে মেইন কথা হচ্ছে কমপ্লিমেন্ট কাকে বলে? সাবজেক্ট এবং অবজেক্টে যে থাকে, মানে এক্সটেনশন, এখানে তো অবজেক্ট বলা যাবে না, এক্সটেনশনে যে থাকে সে একই ব্যক্তি বা বস্তু হয়। যে হি সেই স্টুডেন্ট, যে হি সেই লোকটাই ইউটিউবার। এখন দেখেন, অ্যাডভার্বটা কি? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করলে কি হবে? হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কোশ্চেন করা হয়, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। যেমন এই অ্যাডভার্ব দিয়ে আমি বলছিলাম যে একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করা যায়, লং করা যায়, একটা বাক্যের ভিতরে অনেক ইনফরমেশন নিয়ে আসা যায়। মনে রাখবেন, যে বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকে বা যে বাক্যে অবজেক্ট থাকে, সেই বাক্যগুলো করতে বেশি সুবিধা হয়, বেশি বড় করা যায়। যেমন আমি খাই, কি খাই? ভাত খাই। ভাত শব্দটা অবজেক্ট। কিভাবে খাই? আই ইট রাইস স্লোলি, আমি ধীরে সুস্থে ভাত খাই। আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো। আমি কোথায় ভাত খাই? হোয়ার? অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কখন খাই? আমি দিনে 3বার ভাত খাই। THR, 3 টাইমস আ ডে, আমি দিনে 3বার ভাত খাই। আপনি যে ভাত খান, কেন ভাত খান? হোয়াই ডু ইউ ইট রাইস, আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই। টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে, বা ফর গেটিং বলা যায়। আমি এটা বলছিলাম যে ফর বসালে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। ফর গেটিং এনার্জি ইন মাই বডি, ফর গেটিং এনার্জি
ইন মাই বডি। সো এইভাবে আমরা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট একটা বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ কমপ্লিট বলতে আমার রাইস পর্যন্ত বাক্যটা ছিল। আমরা যখন সেন্টেন্স প্র্যাকটিস করি আমরা এতটুকুই করে অভ্যস্ত, আমরা এতটুকুর ভিতরে একটা সেন্টেন্স বা বাক্যকে সীমাবদ্ধ রাখি। বাট একটা বাক্যকে আমরা আরো লং করতে পারি, বড় করতে পারি। এই স্লোলি কথাটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এই অ্যাট মাই রুম এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন হয় কেন ঘটে। এভাবে যে কোনো সেন্টেন্সকে বড় করা যায়, লং করা যায়, যে কোনো বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, আমি যদি বলি হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি। কেয়ারফুলি, সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কোথায় চালায়, হোয়ার। হোয়ার, ব্যস্ত রাস্তায় সে গাড়ি চালায়। আই ক্যান সে অন বিজি রোড। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন বিজি রোড। কখন চালায়, সন্ধ্যাবেলায় চালায়। ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায়। কেন সন্ধ্যাবেলায় সে গাড়ি চালায়, রিজনটা কি, টু আর্ন, অথবা আপনি বলতে পারেন ফর আর্নিং মানি, টাকা উপার্জনের জন্য, টাকা আয় করার জন্য। তো এই যে ভেরি কেয়ারফুলি, এইটাকে বলা হয় মূলত, এইটাকে বলা হয় মূলত অ্যাডভার্ব অফ ম্যানার অন বিজি রোড। এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস ইন দ্য ইভিনিং। এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু আর্ন মানি অর ফর আর্নিং মানি এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। তো এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোকে এইভাবেই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে আমার অর্থ পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়। সেই ইনফরমেশনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ যোগে গঠিত হয়। এবং এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ যোগে গঠিত হওয়ার মাধ্যমে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, যে কোনো ছোট বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। অর্থাৎ একটা বাক্যকে, একটা বাক্যকে একটা বাক্যের ভিতরে ডিটেলস ইনফরমেশন দেওয়া সম্ভব হয়। এটা গেল ফার্স্ট থিংস, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে টেনে লম্বা করতে হয়, বড় করতে হয়। এটা গেল আমার রাইটিং এর একটা পার্ট। এখন আরেকটা বিষয় আমি কি বলছিলাম, এটা আমি কেটে দিব। সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ জিনিসটাকে, আমরা যে ইংলিশে কথা বলতে পারছি না, এই যে স্পিকিংটা করতে পারছি না, এইটা মূলত কোন প্রবলেমের কারণে আমরা পারি না বা পারছি না বা হচ্ছে না। এইটাই যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা সময়কে সঠিকভাবে চেঞ্জ করতে পারি না। সময়কে চেঞ্জ মানে কি, যেটা প্রথমে আপনাদেরকে বলছিলাম যে এই যে বাক্যগুলো, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। বাট হোয়েন ইউ speak in English practically, when you make a conversation with someone, when you will communicate with others people or foreigner, you cannot speak in a unstable position. You have to change your sense, you have to change your time, you have to change your thought. So how can you do that? You can do it by changing the forms of verb according to the structure of tense. প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে, যেটাকে বলা হয় V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 বা থার্ড পারসন ফর্ম। এই যে ভার্ব এর ফর্মগুলো আপনারা দেখছেন এই জায়গাটাতে, এই ভার্বের ফর্মগুলো লেখার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে, আমার এই ভার্বগুলো দুই ভাবে হয়। একটা হচ্ছে উইক ভার্ব বা রেগুলার, আর একটা হচ্ছে স্ট্রং বা ইরেগুলার। উইক ভার্বের ফর্মগুলো তুলনামূলক সেম থাকে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। আর স্ট্রং ভার্বগুলো ডিফারেন্ট হয়। যেমন এই গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। এর পাস্ট পার্টিসিপল গান। এর প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং। আমার V3 এবং V4টা দেওয়া থাকে না আহ, বইগুলোতে, কারণ হচ্ছে এই ফর্মগুলো আমরা জানি যে টেন্সের স্ট্রাকচার শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু এগুলোর প্রয়োজন আছে, দরকার আছে। সেটা কোথায় আমি পরে বলবো। স্পিক মানে বলা, কথাটা বুঝেন। SPEE, স্পিক মানে বলা। এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্পিকিং, থার্ড পারসন হচ্ছে স্পিক্স।
আমি কিন্তু স্পিকিং এর উপরে কথা বলবো, আমি আপনাদেরকে স্পিকিং মিস করলে হবে না, টপিক দিব, কেউ চলে যায় না। এখন যে বেসিকটা দেখাচ্ছি এই পার্টটা শেষ করেই আমি স্পিকিং এর ভিতরে আসবো, ঠিক আছে? একটু ওয়েট করেন, যারা প্রেজেন্টেশন দিচ্ছিলেন বিগত ক্লাসগুলোতে কথা বলছিলেন সেগুলো করতে হবে, কন্টিনিউ করতে হবে, এবং এটা আপনারা ভিডিও রেকর্ড করবেন, অডিও রেকর্ড করবেন, নিজের ভিতরে কনফিডেন্ট নিয়ে আসবেন, নিজে নিজে মোবাইলের দিক তাকায় ভিডিও করবেন, করে গ্রুপে আপলোড করবেন, প্রাইভেট গ্রুপ। দেখেন, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিকিং, হ্যাঁ, স্পিক্স, এই যে ভার্বটা, এই ড্র মানে কি? আঁকা। এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রয়িং। ড্রয়িং থার্ড পার্সন হচ্ছে ড্রস। জাস্ট আমি প্রতিদিন এরকম ভার্বের ফর্ম লিখবো, যেদিন যেগুলো লিখবো সেগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, বাট ভার্বগুলোকে লিখে নেবেন রেকর্ড ক্লাস দেখে। ওই ভার্বগুলো যাতে ওই জায়গাতেই শেষ হয়ে যায়, ওই ভার্বগুলো দিয়ে যাতে আপনি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারেন। ওকে? ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভিং। ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং। থার্ড পার্সন হচ্ছে ড্রাইভস। থার্ড পার্সন কি? ড্রাইভস। এই যে ভার্ব গুলো একটু বোঝার চেষ্টা করেন। এই যে রাইট মানে লেখা, পাস্ট ফর্ম হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং। থার্ড পার্সন, অবস্থা, থার্ড পার্সন হচ্ছে রিটেন, না, রাইটস, রাইটস। এইভাবে ভার্ব গুলোকে আগে আমাকে বুঝতে হবে। এরপর কি বলতে পারি, কি কি লিখলাম? 1 2 3 4 5টা ভার্ব হলো। আমার আরো কিছু ভার্ব এখানে আমরা লিখবো, আমাদের লেখা লাগবে। যেমন এখানে আর কি কি আছে? ও আচ্ছা, প্লে মানে খেলা, পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, পাস্ট পার্টিসিপল হলো প্লেড, এটা একটা উইক ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্লেইং, থার্ড পার্সন ফর্ম হচ্ছে প্লেস। ওকে? রিড মানে পড়া, পাস্ট ফর্ম কি? রিড, পাস্ট পার্টিসিপল, ভার্বের ফর্মটা একই বাট উচ্চারণটা ভিন্ন, রেড উচ্চারণটা, হ্যাঁ, রিড, রেড, রেড। ওকে? রিডিং, প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট, রিডস। ঠিক আছে? সো এইভাবে ভার্বের ফর্ম আমাদেরকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এগুলো আমাদের দরকার, এগুলো আমাদের লাগবে। ওকে? ডু, ডু মানে করা, ডু মানে কি? করা। এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, থার্ড পারসন ডাস। স্টেল এর মানে কি জানেন? চুরি করা, STEAL। এর পাস্ট ফর্ম স্টোল, পাস্ট পার্টিসিপল স্টোলেন, প্রেজেন্ট পার্টিসিপল STEALING, স্টেলিং, থার্ড পারসন স্টেলস। ওকে? সো এই যে ফর্মগুলো, কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9। আরেকটা ফর্ম দিব আমি, এখানে 9টা ফর্ম লিখছি আপনাদের, এখানে আমি আরেকটা ফর্ম দিব। টেক মানে নেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে টুক, পাস্ট ফর্ম হচ্ছে টুক, পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে টেকিং, থার্ড পার্সন হচ্ছে টেক্স। আরেকটা দিয়ে দেই, গিভ মানে দেওয়া, পাস্ট ফর্ম হচ্ছে গেভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন, প্রেজেন্ট পার্টিসিপল গিভিং, থার্ড পার্সন গিভস। তাহলে ভার্বের ফর্মগুলো কি দেখেন? go, went, gone, speak, spoke, spoken, draw, drew, drawn, drive, drove, driven, write, wrote, written, play, played, played, read, 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 do, did, done, steal, stole, stolen, take, took, taken, give, gave, given, give, gave, given, take, took, taken, steal, stole, stolen, do, did, done, read, 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 play, played, played, write, wrote, written, drive, drove, driven, draw, drew, drawn, speak, spoke, spoken, go, went, gone. Okay, so those are the forms of verb you all know here. এখন দেখেন কি বলছি, যে আমরা যখন প্র্যাকটিক্যালি স্পিকিং করতে যাব আমরা একটা কারেক্ট ফর্মের উপর ভিত্তি করে স্পিকিং করতে পারি না, আমাদের ফর্মে চেঞ্জ করতে হয়। যেমন আমি যদি একটা বাংলা কনভারসেশন ধরি, আমি এটাও আপনাদেরকে দেখিয়েছিলাম আগে, মনে করেন এ এবং বি, এই হচ্ছে দুটো মানুষ,
দুইজন একটা কনভারসেশন করছে, এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন বা একটা কথোপকথন হচ্ছে। তো এই জায়গাটাতে এ বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো। এটা টেন্স ধরলে কোন টেন্সের ভিতর যায়? তুমি কি রাতে ভাত খেয়েছো? দেখেন, হ্যাভ ইউ ইটেন ডিনার এট নাইট, হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট। তুমি কি রাতে ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট। এখন বি বলছে, কথাটা বলছেন, বি বলছে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন। আপনি কি এখন ভাত খাইতেছেন? আপনি কি এখন ভাত খাইতেছেন বা ভাত খাচ্ছেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের করছেন কি, যে আর ইউ ইটিং রাইস নাও। এখন এ আবার বলছে যে আমি সকালে খেয়েছিলাম। এটার ইংলিশ কি? আমি খেয়েছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভি টু, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আই এট রাইস ইন দা মর্নিং। আমি সকালে ভাত খেয়েছিলাম, আমি এখন খাবো না। উইল নট আই উইল নট ইট নাও। আমি এখন খাবো না। আমি খেয়েছিলাম, আমি এখন খাবো না। বি আবার বলছে, আচ্ছা আর লাগবে না। তাহলে এই যে তিনটা কনভারসেশন, এখানে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে আমরা জানি খাওয়া, কিন্তু দেখেন এই খাওয়া কথাটাকে আমি কিন্তু এর ফর্মেট চেঞ্জ করছি। কোথাও লিখছি ইটেন, কোথাও লিখছি ইটিং, কোথাও লিখছি এট, আবার কোথাও লিখছি উইল ইট। অর্থাৎ এই যে ইট ভার্বের যে ফর্মগুলো আমি ইউজ করলাম, ইট, এট, ইটেন, ইটিং, অর্থাৎ এইখানে যদি আমি বলি ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে এট। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, খেয়েছিল, হ্যাঁ, খেয়েছিলাম, তোমরা খেয়েছিলে। পাস্ট পার্টিসিপল কি ইটেন, এটা কোথায় বসে? হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। হ্যাঁ, এরপর কি ইটিং, এরপর কি ইটস, সে খায়, হি ইটস। তাহলে এইভাবে ভার্বের ফর্ম আছে আমাদের, আমরা প্রত্যেকেই জানি। এবং আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, আমি কিন্তু ওইগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিন প্রকার টেন্সের চারটা করে ভাগ আছে আপনারা জানেন: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এবং টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে তাহলে তিনে চারে 12টা। এই 12টা টেন্স এর স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে বা ধারণা থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এবং এই 12টা টেন্সের স্ট্রাকচার মূলত কি? এগুলো হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, সরি, আমি যদি টেন্সের স্ট্রাকচার গুলোর কথা বলি, মনে করেন হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ ড্রাইভিং আ কার। তাহলে এই গেল কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচটা। আচ্ছা, উম, এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখবো। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি উইল লিখছি, তাই না? হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ ড্রিভেন এ কার। আচ্ছা, এখানে আমি আরেকটা লিখি, উইল বি ড্রাইভিং কার। এইখানে যে কয়টা লিখলাম, আমাদের 12টা টেন্সের ভিতরে, শর্টকাটে বোঝেন, 12টা টেন্স এর ভিতরে এই 7টা টেন্স এর ফাংশন যদি আপনি ভালোভাবে জানেন, আরেকটা দরকার হতে পারে, হি হ্যাজ বিন, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করছে, হচ্ছে বা চলছে, বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, আদারওয়াইজ হ্যাভ। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, মানে কন্টিনিউয়াস, বাট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কন্টিনিউয়াস মানে সিম্পল যে কন্টিনিউয়াসটা আমরা জানি সেটা হচ্ছে রাইট নাও, ইনস্ট্যান্টলি, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে
আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত একটা ডিউরেশন থাকে কাজে, একটা সময়কে মেনশন করা থাকে এখানে। তাহলে এই 8টা টেন্স যদি আপনার জানা থাকে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দরকার নেই। স্পিকিং বা রাইটিং এ ওটা লাগে না। এই 8টা টেন্সের যদি আপনি নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ, এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে এইগুলো অন্যান্য যে আরো 10টা ভার্ব এখানে আছে, টোটাল ভার্ব আমার 13টা লেখা হয়ে গেছে, এই 13টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা করতে পারলে এই জায়গাটা আপাতত ক্লিয়ার হবে। তো এইটুকু আপনারা আগে নেবেন। অর্থাৎ এই যে 8টা বাক্য লিখলাম, এদের বাংলাটাকে বোঝার চেষ্টা করেন। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যখন এটাকে নেগেটিভে রূপান্তর করতে যাচ্ছি, তখন আমার সেন্টেন্সটা হচ্ছে হি ডাজেন্ট ড্রাইভ আ কার। হি ডাজেন্ট, DOESNT, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। এই ডাজ কেন বসালাম? আমার নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম কি বলেছিলাম? নিয়ম হচ্ছে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে ইন্ট্রোগেটিভ হয়। কথাগুলো বুঝবেন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার, এর ভিতরে 10টাতেই অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকে। এবং যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে তার সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এখন মেইন ভার্বের সাথে তো আর নট বসাতে পারি না, এই জায়গায় আমার নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে এই ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস বসে। যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ হয়, ডু এর সাথে ওই ইএস টা বসে যায়, অর্থাৎ ডাজ বসে। আর ডাজ বসলে মেইন ভার্বটার সাথে আর এস ইএস থাকে না। যেমন দেখেন, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হি ডাজেন্ট, ডাজ যখন বসাচ্ছি মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসতেছি, ডাজেন্ট ড্রাইভ এ কার। পাস্ট টেন্সে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম V2 থাকে। কিন্তু যখন আপনি নেগেটিভ করবেন ডিডের ব্যবহার করতে হয়, আর ডিড ডু এর পাস্ট ফর্ম, তো পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। যখন ডিড বসাবেন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, অর্থাৎ হি ড্রাইভস, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডেন্ট, হি ডিড নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। তাহলে দেখেন, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন তখন কিন্তু কোনো নট টট কিছু হবে না, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে আসবে, যে ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়। এবার এইটাকে আরেকটা সেন্টেন্সে পরিণত করা যায়, যেটাকে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ বলি। যেমন, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। এইটাকে বলা হয় নেগেটিভ ইন্ট্রোগেটিভ। তো এই ডাজ হি বা ডাজেন্ট হি, এখানেও আমি যদি বলি যে সে কি গাড়ি চালিয়েছিল, ডিড হি ড্রাইভ, এটা কিন্তু পাস্ট টেন্স, বাট ড্রাইভ হবে কারণ ডিড বসাচ্ছি আমি। ডিড হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায়নি, তখন ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। এইভাবে আমি এটা লিখতে পারি। এবং এটা লেখার পর এই যে ডাজ হি, ডাজেন্ট হি, ডিড হি, ডিডেন্ট হি, এইগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা, যে প্রশ্নটা তৈরি হয়, তাকে ইয়েস নো কোশ্চেন বলে। কারণ তার উত্তর বা তার অ্যান্সার ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। ইউ ক্যান সে ইয়েস অর নো, ডাজ হি ড্রাইভ এ কার, ইয়েস অর নো। বাট এর আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, তাকে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে, বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ এটা সিচুয়েশন অনুযায়ী যে কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। এটা করলে কি হবে, ইনফরমেটিভ কোশ্চেন তৈরি হয়। তখন আপনি আর ইয়েস নো বলতে পারবেন না, ইনফরমেশন দিতে। যেমন হোয়ার মানে কি, কোথায়। হোয়াই মানে কি, কেন। হাউ মানে কি, কিভাবে। হ্যাঁ। হোয়েন মানে কি, কখন। সো এইভাবে যে ডাবল ইউএস ওয়ার্ড আপনি ইউজ করবেন, সেভাবেই সেন্টেন্স গুলো আপনার অর্গানাইজ হবে। এটা সিচুয়েশন। যেমন আপনি যদি বলেন যে হোয়ার, ধর কি অবস্থা, আপনি যদি বলেন যে হোয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়। আপনি যদি বলেন যে হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়। আপনি যদি বলেন যে হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। আপনি যদি বলেন যে হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, হ্যাঁ, হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। তাহলে দেখছেন এই একটা বাক্য থেকে কতগুলো তৈরি হয়ে গেল। আবার এই সবগুলো বাক্যকে, হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায় না। হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায় না। হোয়েন ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায় না। এইভাবে আবার এই এই বাক্যগুলোকে কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। অর্থাৎ এই যে হয়ার বা হাউ বা হোয়েন, এই যে বাক্য, এই যে ডাবল ইউএস ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোর ব্যবহার কিন্তু কঠিন না, খুবই সহজ।
জাস্ট যে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, অর্থাৎ যে ইয়েস তো কোশ্চেনটা আমাদের তৈরি হয়, সেটার আগেই এই ডাব্লিউএইচ ওয়ার্ড যেটার দরকার আমাদের, সেটা সিচুয়েশন অনুযায়ী ইউজ করলেই আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। তাহলে আমি যদি এটা বলি যে হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায় না। হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ এ কার। তো এইভাবে এই সেন্টেন্স গুলো আপনারা কিন্তু করতে পারবেন যে এই হাউ হোয়ার বসায় আপনি এটা নিয়ে আসেন যে হোয়ার ডিড হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। হোয়াই ডিড হি ড্রাইভ এ কার, সে কেন চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ এ কার, সে কিভাবে চালিয়েছিল। তো এইরকম একটা শিট আমি পাঠাবো প্র্যাকটিসের জন্য, এবং এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। তারপরে এইগুলোকে মেনটেন করেই, অর্থাৎ এই বাক্যগুলোকে মেনটেন করে আমরা কনভারসেশনের ভিতরে মুভ করব, যেখান থেকে কনভারসেশন প্র্যাকটিস করব, দেন ট্রান্সলেশন, তারপরে স্পিকিং। সেইভাবে এই ধারাবাহিকতাটা মেনটেন করে এগোবো। এবং এইখানে যে বাকি যে বাক্যগুলো আছে দেখেন, হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। তো এটার নেগেটিভ কি হবে? হি উইল নট ড্রাইভ এ কার। এই উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাডিক্টরি ফর্মে ওন্ট বলা যায়, ওন্ট, WONT। হি উইল বি ড্রাইভিং এ কার, হি উইল নট বি ড্রাইভিং এ কার, বা হি ওন্ট বি ড্রাইভিং এ কার। সে কি গাড়ি চালাতে থাকবে? উইল হি বি ড্রাইভিং এ কার, বিটা সাবজেক্টের পরে থাকে। উইল, তারপরে হি, তারপরে বি, তারপরে ড্রাইভিং এ কার যখন ইন্ট্রোগেটিভ হবে। Is driving a car, is not driving a car, is he driving a car, isn't he driving a car, where is he driving a car, সে কোথায় গাড়ি চালাচ্ছে, he was driving a car, he wasn't driving a car। সো এইভাবে এই বাক্যগুলো আমরা করব। এখন দেখেন, এখন দেখেন, শুধুমাত্র এই টেন্স দিয়ে আমরা কিন্তু আমাদের মনের সম্পূর্ণ ভাবটাকে আবার প্রকাশ করতে পারি না। এর জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে ধারাবাহিকভাবে দেখব। আমি যতটুকু করাবো ততটুকু আপনাদের পারতে হবে। এখন আপনাদের এক্সারসাইজ দিব আমি প্রচুর, যেটা আমি বারবার বলতেছি, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, এন্ড ইউ হ্যাভ টু ডু ইট। এবং আপনাকে আপলোড করতে হবে। আমি প্রতিদিন সকাল 8টার দিকে বা 9টার দিকে ফেসবুক গ্রুপে যারা যারা আপলোড করবেন, ঠিক ওই টাইমে আমি, যে কোনো টাইমে আপনি আপলোড করে রাখবেন, আমি ওই টাইমে অ্যাপ্রুভ করে নিব। ভুল হলে ওই টাইমে আমি সংশোধন করে দিব। এটা হচ্ছে মেইন কথা। এটা যদি কন্টিনিউ করতে পারেন, ইট উইল বি বেটার ফর ইউ। কি এক্সারসাইজ দিব সেটা আমি লিখে দিব। অর্থাৎ এক্সারসাইজটা হচ্ছে আপনার আজকের ক্লাসে যেটা থাকবে, এই যে 8টা টেন্স আপনারা এখানে দেখছেন, বা কিছু মডাল ভার্ব থাকলেও থাকতে পারে, যেহেতু আমি আপনারা পুরাতন স্টুডেন্ট, আমি আগে আপনাদের সবকিছুই দেখিয়েছি, পড়িয়েছি, না পড়ার কিছু নেই, তারপরেও শুরু থেকে দেখাচ্ছি। তো বাংলা বাক্য থাকবে, ইংলিশ না। এই টেন্স রিলেটেড বাংলা বাক্য থাকবে। এবং সেই বাংলা বাক্যে, যেমন আমি যদি বলি যে সে কেন গাড়ি চালায়নি, বলেন তো এটার ইংলিশ কি? আমি এইমাত্র কিন্তু দেখালাম, বাট এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা বলতে পারবে না। সে কেন গাড়ি চালায়নি, হয় ডিডেন্ট হি ড্রাইভ এ কার। অর্থাৎ আওয়ার মাদার টাং ইজ বাংলা। আমাদের মাদার টাং কি, মাতৃভাষা কি, বাংলা। তো আমরা যখন কোনো কিছু ইংলিশে লিখতে যাই বা বলতে যাই, আগে ব্রেনে বাংলাটা চলে আসে। তো বাংলায় যে কোনো কিছু ভাবলে ইনস্ট্যান্টলি যেন সেটা ইংলিশে লিখতে পারি বা বলতে পারি, ইনস্ট্যান্টলি যেন টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি, এর জন্য আমি ওই প্র্যাকটিসটা আপনাদেরকে দিব। এবং ওই প্র্যাকটিসটা আপনাদের একটু করতে হবে, কমপ্লিট করতে হবে, কাভার করতে হবে। তাহলে এই জায়গাটা থেকে আপনারা অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। এখানে যেগুলো দিতে চাচ্ছি, প্রচুর বাক্য আছে। এই বাক্যগুলো কোশ্চেন সহ আপনাদেরকে আমি পাঠিয়ে দিলে আপনারা একটু ট্রান্সলেট করে দেওয়ার ট্রাই করবেন আমাকে। এবং এটা করতে হবে। এখানে প্রচুর অনেক বাক্য আছে, অনেক বাক্য আছে, টেন্স রিলেটেড, মরাল রিলেটেড, সেমি মরাল রিলেটেড, এবং এই বাক্যগুলো ট্রান্সলেট করতে হবে। এই দেখেন, শি ইজ গোয়িং টু দ্য অফিস, সে শি ইজ নট গোয়িং টু দ্য লাইব্রেরি টুডে, হোয়ার শি ইজ গোয়িং। তো বাংলা সেন্টেন্সগুলো আমি আগে আপনাদের একটু ট্রান্সলেট করতে দিব, যে আপনারা সঠিক টেন্স ধরে সেটা করতে পারছেন কিনা বা পারবেন কিনা, এইটার জন্য। তো একটু এটা করার চেষ্টা করতে হবে। আর নেক্সট ক্লাস থেকে আপনাদের রাত 8টা 30-এ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, কারণ এই ক্লাসগুলো আমি এই বেসিক ক্লাসের পরে আবার স্পিকিং এর উপরে ক্লাস থাকবে, একটু লং টাইম হবে, 10টা 10:30 পর্যন্ত, 8:30 থেকে। যাদের ইচ্ছা আছে, যারা এই শুরু থেকে দেখতেছেন বা করতে চান, তারা ওই টাইম মেনটেন করে জয়েন করতে হবে। এখন শীতকাল, এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো 8:30 থেকে ক্লাসগুলো হবে। শীতকালে রাত অনেক বড়। তো
যে কথাটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আহ, এই সেন্টেন্সগুলো এখানে প্রচুর সেন্টেন্স, দেখেন এটা আমার 204 পেজের একটা শিট, এখানে অনেক 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 বাক্য আছে। তো এই ট্রান্সলেশন গুলো করতে হবে। এরপরে স্পিকিং এর যে জায়গাটা, আমি যারা এইগুলো যারা পারেন, যারা পারেন না তাদেরকে আমি এইগুলো এক্সারসাইজ করতে বলবো, আমি পাঠিয়ে দিব। আর এগুলো যারা পারেন তাদেরকে আমি স্পিকিং নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ আপনারা প্রেজেন্টেশন তৈরি করবেন। কিসের উপর প্রেজেন্টেশন করবেন? এটা হচ্ছে একটা সার্টেইন টপিকের উপর আপনাকে প্রেজেন্টেশন করে ভিডিও করতে হবে। যারা পারবেন, যেভাবে পারেন আপনি করবেন। যারা মেয়েরা আছেন পর্দা করে করলে সেভাবেই করবেন, না দিতে চাইলে দিবেন না, আপনাদের ইচ্ছা। বাট এটা করলে নিজেদের ভিতরে কনফিডেন্ট পাবেন, আহ, একটা ডেভেলপমেন্ট আপনি বুঝতে পারবেন। যারা ক্যামেরার সামনে আসতে চান না, আসতে পারেন না, দরকার নেই, পারলে আহ, ইয়ে করে দিবেন, পর্দা করে দিবেন, যেটা বলছি। আর যারা পারবেন, যাদের 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 দেওয়ার ইয়ে আছে, অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, তারা তারা এটা করবেন। এটা করলে নিজের ভিতরে কনফিডেন্টটা বাড়বে, নিজের ল্যাকটা বোঝা যাবে, এবং ওইটা আমি ইয়ে করব, আইডেন্টিফাই করব কোথায় কোন প্রবলেম গুলো হচ্ছে, ওয়ান টু ওয়ান। তো এখানে দেখেন, যে কোনো একটা টপিকের উপর আপনি যখন একটা প্রেজেন্টেশন দিবেন, এই প্রেজেন্টেশনটা দিতে গেলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছিলাম, প্রথমত আপনাকে টপিকটা বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। হ্যাঁ, যে আপনি কোন টপিকের উপর কথা বলছেন, সেই টপিকের অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, তার এক্সাম্পল গুলো কি, তার কি পয়েন্টস গুলো কি। ঠিক আছে, এরপরে আপনাকে অর্গানাইজ করতে হবে। এটা প্রেজেন্টেশন দিতে গেলে প্রথমত আপনার একটা গ্রিটিংস দিতে হবে। আপনারা জানেন আপনার নামটাকে বলতে হবে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন আর গুড ইভিনিং ইউ অল। দেন আপনি বলতে আপনার নামটা মেনশন করবেন, দিস ইজ অমুক অথবা আই এম অমুক। আপনার নামটা মেনশন করার পর আপনি ওইটা বলতে পারেন যে টুডে আই উইল টক অ্যাবাউট অর আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস টপিক, মাই সিলেক্টেড প্রেজেন্টেশন টপিক ইজ দ্যাট। You have to mention the name of the topic. After that, you have to divide the main body part two into three main points. আপনাকে টপিকটাকে দুই তিনটা পয়েন্টে ভাগ করতে হবে, এবং সেই ভাগ করে এই লিঙ্কিং ওয়ার্ড এর ব্যবহারটা করতে হবে। ফার্স্টলি, সেকেন্ডলি, মোর ওভার, ইন অ্যাডিশন, ফর এক্সাম্পল। এই লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের যে ব্যবহার আছে, এই ব্যবহারটা আপনাদের করতে হবে। এরপর কনক্লুশন আপনি টানবেন। যেমন দেখেন, আমরা যদি এখানে একটা সার্টেন টপিকের কথা বলি, একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে গেলে যে বিষয়গুলোকে মেইনলি ফোকাস করে এটা করতে হয় বা দিতে হয় প্রেজেন্টেশন, আমি একটু এখানে একটা টপিক দেখাই। যেমন এইখানে একটা টপিক আছে যে ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এর গুরুত্ব। এই যে টপিকটা আপনারা এখানে দেখছেন, ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, এখানে প্রথমত ইন্ট্রোডাক্টরি পার্ট মানে ইন্ট্রোডাকশনটা কিভাবে দেওয়া, দেখেন বলছে গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ অমুক, এখানে আপনার নাম মেনশন করলেন, অ্যান্ড টুডে আই উইল ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড হাউ ইট হেল্পস আস অ্যাচিভ আওয়ার গোল ইফিসিয়েন্টলি। আমরা যদি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে হাউ ইট হেল্পস অর্থাৎ কিভাবে এটা সাহায্য করে, ইট হেল্পস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্স ধরবেন। যখন আপনি একটা বিষয় পড়বেন, যখন একটা বিষয় রিডিং করবেন, রিড আউট করবেন, অ্যাকচুয়াল টেন্সটাকে কিন্তু ধরার চেষ্টা করবেন, অ্যাকচুয়াল টেন্সটাকে বোঝার চেষ্টা করবেন, অর্থাৎ বাংলাটা বুঝবেন। মিনিং যদি না বোঝা যায়, আপনি তো কোনোভাবে স্পিকিং করতেই পারবেন না। তাহলে হাউ ইট হেল্পস মানে কি, এটা কিভাবে সাহায্য করে আমাদের, অ্যাচিভ মানে কি, অর্জন করতে, আওয়ার গোলস আমাদের লক্ষ্য, এফিসিয়েন্টলি অর্থাৎ ভালো, পারফেক্টলি। এখন দেখেন মেইন বডি পার্টে এখানে কি বলছে। মেইন বডি পার্টে এই জায়গাটাতে বলছে যে ফার্স্টলি টাইম ম্যানেজমেন্ট হেল্পস আস। তাহলে এই যে হেল্প মানে সাহায্য করা, এই ভার্বটাকে ধরবেন, এবং সাবজেক্ট এবং ভার্ব, যেটা আমি বারবার বলছি, এটা যদি ঠিক রাখা যায়, তাহলে একটা সেন্টেন্স অনেক ভালোভাবে ডেভেলপ করা যায় এবং দ্রুত মুখে নিয়ে আসা যায় একটার পর একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। প্রথমত আমার যে ইন্ট্রোডাক্টরি পার্ট আছে,
প্রথমত আপনি গ্রিটিংস দিয়ে আপনার নামটা মেনশন করলেন, দেন আপনি টপিকের নামটা এইভাবে আই উইল ডিসকাস না বলে আপনি এটাও বলতে পারেন যে আই এম গোয়িং টু ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড হাউ ইট হেল্পস আস অ্যাচিভ আওয়ার গোল ইফিসিয়েন্টলি। হ্যাঁ, কিভাবে এটা আমাদের সাহায্য করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে দক্ষতার সাথে, অনেক ভালোভাবে দক্ষতার সাথে, হ্যাঁ, এফিসিয়েন্টলি। এরপর বলছে মেইন বডি পার্টে যে ফার্স্টলি টাইম ম্যানেজমেন্ট হেল্পস আস প্রায়োরিটিস আওয়ার টাস্ক ইফেক্টিভলি। এটা সাহায্য করে আমাদেরকে প্রায়োরিটিস অর্থাৎ গুরুত্ব দিতে আমাদের কাজগুলোকে ইফেক্টিভলি, কার্যকরভাবে। আপনি যখন একটা আহ, উম, আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আপনার হাতে যখন অনেকগুলো কাজ থাকে, যদি আপনি একটা রুটিন মেনটেন করতে পারেন, আপনি টাইমটাকে যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন যে আমার এই সময়ের ভিতরে এটা করা লাগবে, তাহলে আমার এই বিষয়টা হচ্ছে, তাই না? যে টাইম ম্যানেজমেন্ট হেল্পস আস প্রায়োরিটিস আওয়ার টাস্ক, এটা সাহায্য করে আমাদের টাস্ক বা কাজের উপর গুরুত্ব দিতে ইফেক্টিভলি, কার্যকরভাবে। এবার এক্সাম্পল দেখেন, প্রত্যেকটা পয়েন্টের একটা করে এক্সাম্পল দিবেন। এটা হচ্ছে বডি পার্টের একটা মানে এক্সেপশনাল থিংস, এটা একটা ভালো দিক যে কোনো টপিক দ্রুত ডেভেলপ করা, দ্রুত স্পিকিং করা। বলছে বাই ক্রিয়েটিং আ টু ডু লিস্ট, অর্থাৎ কি করতে হবে, এই লিস্টটা তৈরি করা বা তৈরি করার মাধ্যমে উই ক্যান ফোকাস অন হোয়াট ম্যাটার্স মোস্ট, আমরা ফোকাস করতে পারি যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। উই ক্যান ফোকাস আমরা ফোকাস করতে পারি হোয়াট ম্যাটার্স মোস্ট। সেকেন্ডলি, তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি ইট রিডিউসেস স্ট্রেস অ্যান্ড বুস্ট প্রোডাক্টিভিটি। এটা স্ট্রেস কমায় এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, তাই না? সেকেন্ডলি, তাহলে সাবজেক্ট কি? ইট। ইট মানে কি? ওই টাইম ম্যানেজমেন্ট। তাহলে প্রথমটা পয়েন্ট কি ছিল? সাবজেক্ট কি? টাইম ম্যানেজমেন্ট। ভার্ব কি? হেল্পস। পরের সাবজেক্ট ইট, ভার্ব কি? রিডিউস। তাহলে ইট helps us prioritize our tasks effectively. Then second point, it reduces stress and boost productivity. Example, when you allocate specific times for tasks, যখন তুমি allocate মানে কি? বরাদ্দ করা। যে ওয়ার্ডগুলোর মিনিং জানবেন না, ফোনে ডিকশনারিতে সার্চ দিবেন। when you allocate, যখন আপনি allocate করবেন, যখন আপনি বরাদ্দ করবেন কি স্পেসিফিক টাইমস ফর টাস্ক, ইউ ফিল মোর ইন কন্ট্রোল। আপনারা বুঝতে পারছেন কিন্তু। এবার বলছে ফাইনালি, ইট অ্যালাউস ফর আ বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা অ্যালাউ করে ফর আ বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। প্রপার প্ল্যানিং গিভস ইউ টাইম টু স্পেন্ড উইথ ফ্যামিলি অর পারসিউ হবিস, রাইট? এরপর কনক্লুশন পার্ট বলছে ইন কনক্লুশন ম্যানেজিং টাইম ইজ এসেনশিয়াল ফর personal and professional growth. Uh, Start small, plan your day and see the difference. So thank you for listening. I am happy to answer any question. Okay, so এই যে শর্টকাটের ভিতরে একটা প্রেজেন্টেশন কমপ্লিট হলো, এবং এই প্রেজেন্টেশনটাতে আমার তিনটা পয়েন্টকে মেনশন করছে, সেই তিনটা পয়েন্টের এগেইনস্টে একটা করে এক্সাম্পল দিচ্ছে। এক্সাম্পল মানে আপনি যে কথাটা বলছেন, যে কোশ্চেনের এগেইনস্টে অ্যান্সারটা দিচ্ছেন, ওইটার রিজনটা কি, প্রত্যেকটা হোয়াই, কেন এই জিনিসটা চলে আসবে। যে কোনো কথা বললে হোয়াই, কেন আপনি এটা বলছেন, কি কারণে আপনি এটা বলছেন, কেন এটা হচ্ছে, আহ, এই এই হোয়াইটাই হচ্ছে মূলত এক্সাম্পল। এবং এইটা যে দেওয়ার ক্ষমতা রাখে, যে দিতে পারে, সে কখনো স্পিকিং করার ক্ষেত্রে, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে তার কখনো মিস্টেক হয় না, সে কখনো থেমে যায় না, সে ফ্লুয়েন্টলি বলতে পারে। আমরা মূলত এই জায়গাটা বুঝতে পারি না যে একটা সেন্টেন্স আমি বললাম, এরপরে কি বলবো, তারপরে কি বলবো। এইটা এই পর 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 বলার জন্য প্রিভিয়াস সেন্টেন্সের সঙ্গে আমার পরে যেটা বলছি সেটার একটা কানেকশন থাকতে হয়, কানেকশন থাকা লাগে। ওই কানেকশনের জন্য ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন উইথ ওয়াই, দেন ইউ উইল গেট an example. Then if you give example on every point, if you find out some point firstly before going to give the presentation, and if you give example on every point, you will speak in English fluently. আপনার বাধা আসবে না, you will not face any kinds of barrier in your speaking. আমার কথা আপনারা কি বুঝতে পারছেন? কথাগুলো শোনা যাচ্ছে ক্লিয়ার, যেগুলো বলছি? ওকে, তাহলে কিসের কথা বললাম? যে আমাকে এই জায়গাটাতে বুঝতে হবে, প্রথমত আমি একটা গ্রিটিংস দিব, আমার বডি পার্টে আমি তিন চারটা পয়েন্টকে মেনশন করলাম, দেন সেই পয়েন্টের এগেইনস্টে আমি এইটা বলার চেষ্টা করবো যে এই পয়েন্টগুলো যে মেনশন করলাম আমি কেন করছি। বলছে ইট অ্যালাউস ফর আ বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এবার এটা সাপোর্টে একটা সেন্টেন্স, এগেইনস্ট না, সাপোর্টে। প্রপার প্ল্যানিং
gives you time to spend with family or pursue hobbies. এবার দেখেন আমরা যদি আরেকটা টপিক একটু দেখি, দেখেন বলছে ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব। প্রথম যে গ্রিটিংসটা বলছে, গুড মর্নিং এভরিওয়ান, টুডে আই উইল টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। এডুকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ পার্সোনাল গ্রোথ অ্যান্ড সোসাইটাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, অর্থাৎ পার্সোনাল গ্রোথ অ্যান্ড সোসাইটাল ডেভেলপমেন্টের একটা ভিত্তি হচ্ছে এই এডুকেশন। ইট শেপস আওয়ার নলেজ, ক্যারেক্টার্স অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু মেক ইনফর্মড ডিসিশন। সো লেটস এক্সপ্লোর হোয়াই এডুকেশন ইজ ভাইটাল ফর আওয়ার লাইফস। এবার এইখানে দেখেন যে তিনটা পয়েন্ট বলছে, যে পার্সোনাল ডেভেলপমেন্ট পয়েন্ট নাম্বার ওয়ান, বিল্ডিং আ বেটার সোসাইটি। এডুকেশন কি করে? বিল্ডিং আ বেটার সোসাইটি। পয়েন্ট নাম্বার টু, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি। ওকে, পয়েন্ট নাম্বার থ্রি। তাহলে বলছে এডুকেশন ইনহ্যান্স মানে কি? ইনহ্যান্স, বৃদ্ধি করে our knowledge and skill, allowing us to achieve personal and professional success. Example, learning different subjects helps us understand the world better. Then, educated people contribute, শিক্ষিত লোক contribute, অবদান রাখে positively to society by solving problems and creating opportunities. এবার এই কারা এডুকেটেড পিপল কারা? বলছে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এন্ড টিচার্স অল রিলে অন এডুকেশন টু মেক আ ডিফারেন্স। সকলে কি রিলে অন মানে কি? নির্ভর করা, শিক্ষার উপর নির্ভর করে ভিন্ন কিছু তৈরি হয়। এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি, এডুকেশন এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, স্পেশালি উইমেন, and promotes equality in society. In many places, education has helped reduce gender inequality, right? So, কনক্লুশনে কি বলছে? যে education is the key to unlocking a better future for ourselves and the world. So let us all value and promote education for everyone. এরপর এখানে ওই এডুকেশনে আরো কিছু কোশ্চেন আছে, যে হোয়াই ইজ এডুকেশন ইম্পর্টেন্ট ফর পার্সোনাল ডেভেলপমেন্ট। এডুকেশন ইকুইপস us with knowledge and skill to solve problem, make decision, and achieve our goals. It helps us become confident and capable individuals. How does education contribute to societal development? Education helps create informed citizen who can solve problems, innovates, and contribute to the economy. It also reduces social issues like poverty and unemployment. এবার বলছে যে ক্যান এডুকেশন রিডিউস ইনইকুয়ালিটি ইন সোসাইটি? Yes, education provides equal opportunities for everyone, regardless of gender, race, or social background. It helps people achieve success based on their skill and efforts. What challenges do people face in accessing education? Common challenges include poverty, lack of schools, insufficient teachers, and cultural or gender barriers. Governments and organizations are working to address this issue. What role do teachers play in education? Teachers guide students, share knowledge, and inspire them to reach their potential. They play a crucial role in shaping the next generation. How has technology impacted on education? Technology has made education more accessible through online classes, digital books, and educational apps. It has also made learning more engaging and interactive. So, can education alone solve all societal problems? Education is a significant part of the solution, but addressing societal problem also requires policies, awareness, and active participation from communities. Okay, so এই যে কোশ্চেন গুলো আপনারা দেখছেন, আপনার নেক্সট ক্লাসে এই টপিকটার উপরে একটা স্পিকিং প্রেজেন্টেশন তৈরি করবেন। টপিকটা হচ্ছে কি? ইম্পর্টেন্স অফ এডুকেশন। প্রথমে আপনার মতো করে অ্যান্সার দিয়ে এই কোশ্চেন ধরে ধরে আপনি পড়বেন, বাট স্পিকিং করার ক্ষেত্রে এটা করবেন না। তিনটা পার্টে ভাগ করবেন। প্রথম পার্টটা হচ্ছে এডুকেশন কি, শিক্ষা কি। পরের পার্টটা হচ্ছে এটা কিভাবে মানুষকে হেল্প করে। পরের পার্টটা আপনি এভাবেও বলতে পারেন, যদি মানুষ এই শিক্ষা গ্রহণ না করে তাহলে কি হতে পারে। আরেকটা পার্ট আপনি এটা করতে পারেন যে শিক্ষা গ্রহণ করলে কি হতে পারে। এবং এই প্রত্যেকটা জায়গায় যখন আপনি সেন্টেন্স তৈরি করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্ট কি জানেন? সাবজেক্ট কিন্তু এডুকেশন, আর কিছু না। ওই 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 এডুকেশনই, অথবা সাবজেক্ট উই হতে পারে, আমরা, পিপল, এটা হতে পারে। যেমন মনে করেন আমি এটা ঢেকে দেই,
আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। এখন আমাকে যদি আপনি বলতে বলেন যে এই টপিকের উপর কথা বলেন তো, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, তো আমি কি বলতে পারি? আমি আপনাদেরকে বলতে পারি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, রাইট? সো এভরি পার্সন শুড বি এডুকেটেড ইন দ্য সোসাইটি, বিকজ আমি যে টপিক সেন্টেন্সটাই বলবো তার একটা রিজন কিন্তু আমাকে মেনশন করতে হবে। কি বললাম? যে এভরি পার্সন শুড বি এডুকেটেড ইন দ্য সোসাইটি বিকজ অ্যান এডুকেট এডুকেটেড person can get all knowledge and information from different sources, where an uneducated person cannot get it. কি বললাম? একজন শিক্ষিত লোক সকল তথ্য ইনফরমেশন পেতে পারে সমাজ থেকে, বিশ্ব থেকে, বাট একজন অশিক্ষিত লোক সেটা পেতে পারে না। So if you don't take proper education, you will not build up your career properly as well as personal growth. For that reason, education is needed for every person. If you are educated, you can change your society as well as your world. You know that by taking proper education, we can increase uh, equality, we can decrease race as well as different kinds of discrimination. By taking proper education, we can also make difference something for the society. So এই যে সেন্টেন্সগুলো, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কি ইনস্ট্যান্টলি বলা যায় না? যায়। তাহলে যদি এখানে আরেকটু পড়াশোনা করা হয়, এটার উপর আরো ভালোভাবে ডেভেলপ করা যাবে আইডিয়াগুলো। পয়েন্টগুলো ডেভেলপ করার পর নিজের মতো করে অ্যান্সার দিতে হবে, এবং এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হয়। ছোট ছোট কিছু ফ্রেজ ব্যবহার করলাম, কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলাম, একটা সাবজেক্ট নিলাম, একটা ভার্ব নিলাম। কেন আপনি পারবেন না? তাহলে এই টপিকের উপরে আপনারা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে আপলোড করবেন। হ্যাঁ, এটা হচ্ছে যারা করতে পারবেন তাদের জন্য এটা ভালো হবে। আমি আবারও বলছি, এটা আপনাদেরকে করতে হবে এই জায়গাটাতে। কোথায় যেন আপনাদের লিঙ্কটা দিছিলাম, এটা না, জাস্ট ওয়েট আ মিনিট। হ্যাঁ, এটা আরেকটা যেটা আমি বললাম যে প্র্যাকটিসের ফাইল বা শিট, ওই ফাইলটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। ওই প্র্যাকটিস ফাইলটা দিলে আপনারা সেখান থেকে বাংলা টু ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেশন করবেন। নেক্সট ক্লাসে ওই ট্রান্সলেশনের উপরে পরপর ধারাবাহিক ক্লাসগুলো থাকবে। প্রথমত টেন্স রিলেটেড যত ফাংশন আছে, যত কোশ্চেন আছে, সেগুলো সলভ করব। টেন্স রিলেটেড এই ফাংশন বা কোশ্চেন গুলো সলভ করার পর মডাল সেমি মডেলের ভিতর যাব, তারপর প্যাসিভে যাব, তারপর কনভারসেশন সলভ করব, তারপর ট্রান্সলেশন সলভ করব। ট্রান্সলেশন সলভ করার ক্ষেত্রে ওই জায়গাটাতে ভোকাবুলারি নিয়ে কাজ করব। অর্থাৎ ট্রান্সলেশনের সঙ্গে আমি এইটা তৈরি করেছি। কোথায় গেল? এই যে, এই দেখেন এখানে, দেখেন এখানে যে কনভারসেশন গুলো আছে, যেমন দেখেন, গত শুক্রবার আমাদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠান ছিল। আমার চাচা, ফুফু এবং কাজিনরা সবাই এসেছিলেন। আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়েছি এবং নানা বিষয়ে গল্প করেছি। বিকেলে আমরা সবাই ছবি তুলেছি এবং গান গেয়েছি। এটি ছিল মজার এবং ভালো সময় কাটানোর দিন। এই যে সেন্টেন্স গুলো, এগুলো কোন টেন্স দিয়ে লেখা, এই এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এখানে দেখেন বলছে যে উই হ্যাড আ ফ্যামিলি গ্যাদারিং এট হাউস লাস্ট ফ্রাইডে, দ্যাট মিনস পাস্ট টেন্স কিন্তু। হ্যাঁ, মাই আঙ্কেলস, আন্ট অ্যান্ড কাজিন অল কেম এসেছিল, কামের পাস্ট ফর্ম কেম। উই হ্যাড লাঞ্চ, আমরা লাঞ্চ করেছিলাম। হ্যাড মানে খাওয়া বোঝায় কিন্তু, টুগেদার অ্যান্ড টকড অ্যাবাউট ভেরিয়াস টপিক্স ইন দ্য আফটারনুন। এটা হচ্ছে কি বিকাল বেলা। ফ্রেজাল ওয়ার্ড অ্যান্ড ভার্ব অফ টাইম, উই টুক ফটোস অ্যান্ড স্যাং আ সং, ইট ওয়াজ আ ফান অ্যান্ড এনজয়েবল ডেজ। সো এখানে এটার এগেনস্টে আমার যে
পরিবার রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে আলাদাভাবে দিয়েছি। তো এইভাবে এই ভোকাবুলারির সঙ্গে আমরা ট্রান্সলেশন গুলো, এবং এখানে অনেক অনেক এই প্যাসেজ ট্রান্সলেশন আছে, অনেকগুলো বিষয় নিয়ে আছে, এগুলো আমি এক 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 করে সলভ করাবো। এগুলো আমি এখনো অর্গানাইজ করে পারিনি, অর্থাৎ আমি ফাইল আলাদা করব সবগুলো, এক জায়গায় রাখবো না। আলাদা করে যখন দেখাবো তখন আপনারা এটা আরো ভালোভাবে নিতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এগুলো ধারাবাহিকভাবে করবেন। আর আপনাদের ছোট ছোট কিছু গ্রুপ হোয়াটসঅ্যাপে আমি করে দিব, এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-র ভিতরে হোয়াটসঅ্যাপে 30 জন করে ছোট ছোট কিছু গ্রুপ করে দিব। বাট সেটা একটু টাইম লাগবে, আমার এই কাজগুলো কমপ্লিট করার পর আমি ওটা করে দিব। আপাতত ফেসবুক গ্রুপে টাস্কগুলো সাবমিট করবেন এবং প্রেজেন্টেশন গুলো দিবেন। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।